মামি দেখতে খুবই সুন্দর ছিলেন, কিন্তু তার স্বামী তাকে বিশেষ কোনো গুরুত্ব দিত না। আমি মামার বাড়িতে পৌঁছানোর পর মামি আমার সাথে হাসি ঠাট্টা করতে লাগলেন। একদিন মামা বাইরে পার্টি করে বাড়ি ফিরলেন। তিনি বেশ ক্লান্ত ছিলেন, তাই আমি তাকে তার ঘরে নিয়ে গেলাম। যখন আমি মামাকে বিছানায় শুয়ে দিলাম, মামি দরজা বন্ধ করে আমার কাছে এলেন। মামা গভীর ঘুমে ছিলেন, কিন্তু মামির আচরণ কিছু অদ্ভুত লাগছিল। তিনি আমার হাত ধরে ঘরের মেঝেতে বসতে বললেন। তারপর আমাকে দিয়ে যা যা করলেন, বন্ধুরা সব কিছু আজকে তোমাদের শোনাব। আমি অমর, আমার বয়স 24, আমি বড় ভাই আর ভাবির সাথে থাকি। বাবার মৃত্যুর পর অনেক কিছু বদলে গেছে। ভাইয়ের নিজের পরিবার ও খরচ থাকায় তিনি আমার দায়িত্ব নিতে আগ্রহী নন। পড়াশোনায় তেমন মনোযোগ না থাকলেও পরিবারের চাপে MBBS শুরু করেছিলাম, তবে শেষ করতে পারিনি। টাকার অভাবে আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর আমার খরচ চালাবেন না। এতে ভেঙে পড়লেও বুঝতে পারলাম আমাকে নিজের রাস্তা নিজেকেই দেখতে হবে। আমি আর এই পরিস্থিতি সহ্য করতে পারছিলাম না। একদিন ভাইয়ের সাথে বড় ঝগড়া হলো, আর সেই দিনই তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়িটি বাবার কেনা হলেও কিস্তি পরিশোধ ভাই করতেন, তাই বাড়ির অধিকার তার ছিল। আমি সরাসরি আমার বন্ধু রোহানের বাড়িতে গেলাম। সে জানালো সে তার মামার শহরে যাচ্ছে, সেখানে মামার ভালো পরিচিতি আছে। রোহান বলল তার মামা আমাকে কাজ পেতে সাহায্য করতে পারবেন। আমি তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কোনো ভালো কাজের আশায়। আমরা শহরে পৌঁছানোর পর রোহানের মামা আমাদের বাড়ির উপরের তলায় থাকতে দিলেন। রোহানের মামিকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ তিনি অনেক সুন্দর আর ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগছে। তবে সেখানে থাকা বিনামূল্যে ছিল না, আমাদের সেখানে থাকার জন্য ভাড়া দিতে হতো। পরে রোহানের মামা আমাকে তার পরিচিত এক কোম্পানিতে চাকরি পেতে সাহায্য করলেন। আমি একটি ভালো বেতনের কাজ পেয়ে গেলাম এবং ধীরে ধীরে জীবন এগিয়ে যেতে লাগলো। এখন আমি বুঝতে পারছিলাম যে জীবনে নিজে কিছু করাটা কত জরুরি। বাধা আসতে পারে, তবে সেই বাধাগুলোই আমাদের এগিয়ে নিয়ে যেতে শেখায়। এরই মধ্যে রোহানের মামির ব্যবহার আমাকে অস্বস্তিতে ফেলত, কারণ আমাকে দেখলেই তিনি আমার দিকে চেয়ে থাকতেন। মনে হতো তিনি কিছু আমাকে বলতে চান। আমিও মনে মনে মামির সাথে কথা বলতে চাইতাম, কিন্তু সেইভাবে সুযোগটা পাইনি। নতুন চাকরির জন্য আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। রোহান এবং আমি রুমমেট হিসাবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম, কিন্তু কিছুদিন পর রোহান তার প্রেমিকার সাথে থাকার জন্য চলে গেল। ফলে আমি মামার বাড়িতে একমাত্র ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করলাম। গত 1 মাসে আমার ভাই বা ভাবির থেকে কোনো ফোন আসেনি। আমি তাদের ছাড়া বাঁচতে শিখে গিয়েছিলাম এবং ধীরে ধীরে আমার আর্থিক অবস্থা উন্নতি হচ্ছিল। এখন মনে হচ্ছে আমার জীবন আবার সঠিক পথে এগোচ্ছে। কিন্তু হঠাৎ করে আমার মধ্যে এক ধরনের একাকিত্ব আসতে শুরু করল। অফিস থেকে বাড়ি ফেরার সময় আমি সাধারণত বাইরে থেকে খাবার খেয়ে আসতাম, কারণ আমি রান্না করতে পারতাম না। একদিন রাত 12টায় আমার খুব খিদে পেয়ে যায়। আমি অফিস থেকে সন্ধ্যায় খাবার খেয়ে বাড়ি ফিরতাম, তারপর কিছুটা সময় পর্যন্ত মোবাইলে কাটিয়ে 9টা নাগাদ বিশ্রাম নিতাম। তবে সেদিন আমার খিদে পেট ফেটে যাচ্ছিল। অন্য সময় কিছু বিস্কুট বা চিপস খেয়ে রাত কাটিয়ে দিতাম, কিন্তু সেদিন সেইগুলো ফুরিয়ে গিয়েছিল। তাই আমি ঠিক করেছিলাম কিছু খাবার খুঁজতে বাইরে বের হব। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মামা আমাকে ডাকলেন। মনে হয় তিনি আমাকে বাইরে যেতে দেখেছিলেন। মামা জিজ্ঞেস করল কোথায় যাচ্ছি। আমি তাকে বললাম আমি হোটেলে খাবার খেতে যাচ্ছি। তখন মামা আমার হাত ধরে আমাকে বাড়ির ভেতরে নিয়ে এলেন এবং বললেন, তুমি অনেক ভালো ছেলে, তোমাকে ঘরের মধ্যে ডেকে আনতে আমার কোনো আপত্তি নেই। আজ বাইরে না গিয়ে তোমার মামির রান্না করা খাবারই খাও। মামা আমাকে জোর করে বসিয়ে দিলেন এবং বললেন, আজ আমরা একসঙ্গে খাবো। ঠিক তখনই মামার ফোন বেজে উঠল। তিনি ফোন নিয়ে তার ঘরে চলে গেলেন। আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমি খেতে বসে গেছিলাম, আর যখন খাচ্ছিলাম তখন খাবারের কিছুটা অংশ আমার জামায় পড়ে গেল। সেই মুহূর্তে মামি আমার জামায় দাগ দেখে সে তার শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করতে লাগলেন। মামি খুবই যত্নশীল মানুষ ছিলেন, সবসময় তিনি পরিবারের সবার খেয়াল রাখতে। কিন্তু আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কারণ তিনি খুব কাছাকাছি ছিলেন। তার আন্তরিকতা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি ভিতরে ভিতরে লজ্জিত হচ্ছিলাম। কিন্তু ঠিক তখনই মামা ঘরে এলেন এবং মামি তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে গেলেন। তাদের অতিথিপরায়ণতা আমাকে খুব আনন্দ দিয়েছিল। আমি মামিকে ধন্যবাদ জানিয়ে খাবার শেষ করলাম। মামি আমার কথা শুনে কিছুটা খুশি হলেন। মামা এবং মামি আমাকে পরিবারে একজন সদস্য হিসেবেই দেখতেন। একদিন রাত্রে মামা আমার ঘরে এলেন, তার হাতে কিছু পানীয় ছিল। তিনি বললেন, আজ আমরা একটু আড্ডা দিব।
আমি মামাকে না করতে পারিনি, তাই একসঙ্গে বসে গল্প শুরু করলাম। মামা মামিকে বরফ আনার জন্য বললেন। কিছুক্ষণ পর মামি আমাদের জন্য বরফ নিয়ে আসলেন এবং আমি লক্ষ্য করলাম মামি বেশ অস্বস্তিতে ছিলেন। তার চোখে চিন্তার ছাপ ছিল। মামি আমায় ইশারা করলেন যেন আমি বেশি পান না করি। কিছুক্ষণ পর মামা খুব ক্লান্ত হয়ে পড়লেন। আমি মামাকে ঘরে নিয়ে গেলাম। তাকে ঘুমাতে সাহায্য করে আমি যখন আমার নিজের ঘরে ফিরছিলাম, মামি আমাকে ধন্যবাদ জানাতে আমার দিকে এগিয়ে এলেন। তিনি শুধু ধন্যবাদ জানালেন না, তাদের পরিবারের প্রতি দায়িত্বর প্রশংসা করলেন। আমি মামিকে বললাম, আপনি আমাকে পান করতে না বললেন কেন? আপনি আমার প্রতি এত যত্নশীল কেন? মামি শান্তভাবে বললেন, অমর, তুমি একজন ভালো ছেলে। তোমার মামা এবং তোমার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি তোমার ভালো চাই বলেই তোমাকে নিষেধ করেছিলাম। মামি যখন কথা বলছিলেন তার চোখে আমার প্রতি স্নেহের ঝলক দেখা যাচ্ছিল। সেই দিনের পর থেকে আমি মামিকে অন্যরকম চোখে দেখতে শুরু করলাম। প্রতিদিন যখন আমি অফিসের জন্য বের হতাম, মাঝে মাঝে মামার চিৎকারের আওয়াজ তাদের ঘর থেকে ভেসে আসত। মামা প্রায় মামির সাথে ঝগড়া করতেন এবং আমি বুঝতে পারতাম তিনি তার স্ত্রীর প্রতি যত্নবান নয়। যদিও আমি তাদের ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইতাম না, তবুও বিশ্বাসটা আমাকে কষ্ট দিত। কয়েকদিন পর মামা আমার ঘরে এসে বললেন, আজ আবার একটা আড্ডা জমাবো। আমি এবারও বেশি পান করলাম না। তবে মামা এবারও পুরোপুরি মাতাল হয়ে গেল। নেশাগ্রস্ত অবস্থায় তিনি মামিকে ফোন করে বরফ নিয়ে আসতে বললেন। মামি এলে মামা কিছুটা কঠোরভাবে কিছু বলতে শুরু করলেন, যা আমাকে অস্বস্তিতে ফেলল। মামি তখন শান্তভাবে বললেন, এবার থামো, ঘরে চলো। মামা মামিকে তার কথার জন্য ধমকাতে লাগল। মামি কষ্ট পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর আমি একটি বড় শব্দ শুনতে পারলাম। বাইরে গিয়ে দেখি মামি সিঁড়ি থেকে পড়ে গেছেন। আমি দৌড়ে গিয়ে তাকে সাহায্য করলাম। আমি তাকে সাহায্য করার জন্য কোনো উপায় না পেয়ে তাকে সাবধানে কোলে তুলে নিয়ে ঘরে নিয়ে গেলাম। সেই মুহূর্তে মামি অনেক কষ্ট পাচ্ছিল। আমি তাকে বিছানায় বসিয়ে দিলাম আর তার চোখের জল মুছে দিলাম। তার হাঁটুর উপর অনেক আঘাত লেগেছিল, তাই আমি সেখানে মলম লাগাতে শুরু করলাম। আমার উদ্দেশ্য ছিল কেবল মাত্র তার আঘাত সারানোর, কিন্তু মামি আমাকে অন্যরকম চোখে দেখছিলেন। আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে স্নেহের চোখেই দেখছিল। পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে উঠছিল, তাই আমি অন্য কিছু ব্যাপারে কথা বলতে শুরু করলাম যাতে পরিবেশটি স্বাভাবিক থাকে।